হ্যালো স্টুডেন্ট, আমরা এর আগে ক্লাস 10-এর গণিত বিষয়ের পরিমিতির ফর্মুলা শিখেছিলাম, যার মধ্যে আমরা কিউবয়েড, তারপর গোলক এগুলির ফর্মুলা শিখে ফেলেছি। আজকে আমরা চোঙ আর শঙ্কুর ফর্মুলাগুলি শিখব। চোঙ বা সিলিন্ডার আর শঙ্কু বা কোণ সম্পর্কে আজকে আমরা বিভিন্ন রকম ফর্মুলাগুলি একসঙ্গে তুলনা করে শিখব। এটি চোঙ, সিলিন্ডার বা চোঙ, আর এটি শঙ্কু, কোণ বা শঙ্কু বা শঙ্কু। এবার দেখো, শঙ্কুর বিভিন্ন ফর্মুলা জানার আগে আমরা একটি সূত্র শিখব, পিথাগোরাসের সূত্র। কেন শঙ্কুর ক্ষেত্রে যখন আমরা উচ্চতা বা তির্যক উচ্চতা এগুলি বের করব, তখন আমাদের এই সূত্রটির প্রয়োজন হবে। পিথাগোরাসের সূত্রটা কি? যে পিথাগোরাসের সূত্র শুধুমাত্র তখনই প্রযোজ্য হয় যখন কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এই 90 ডিগ্রি কোণ আনুভূমিক যেটা হয় সেটাকে আমরা ভূমি ধরব, এটি ভূমি বা বেস, আর এটি লম্ব বা হাইটও বলতে পারি, আর এটি হাইপোটেনাস বা অতিভুজ। এবার দেখো, আমি নাম দিয়ে দিচ্ছি ABC, তোমরা অন্য নামও দিতে পারো। সূত্রটি কি? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কিভাবে মনে রাখবো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বা হাইপোটেনাস যেটা আছে সেটা সব থেকে বড় বাহু বা দৈর্ঘ্য সব থেকে বড় হয়। তাহলে অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে দেখো, অতিভুজ AC স্কোয়ার ইকুয়ালস টু লম্ব AB স্কোয়ার প্লাস ভূমি BC, ভূমি BC স্কোয়ার। এবার যদি ধরো আমি এসির মান বা অতিভুজের মান বের করতে চাই, AC ইকুয়ালস টু রুট ওভার AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে এটি পিথাগোরাসের সূত্র। এটি কেন করালাম? এটি করানো যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রে যখন তির্যক উচ্চতার প্রয়োজন হবে তখন আমাদের এই সূত্রটি প্রয়োজন পড়বে। তাহলে মনে রাখবে কিভাবে? যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্র থেকে তোমাকে যদি লম্ব বের করতে বলে, তাহলে কি আমি সূত্রটি ঘুরিয়ে নেই, এখানে দাগ দিয়ে দিচ্ছি, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়ালস টু AC স্কোয়ার। তাহলে দেখো, এখানে আমি যদি AB বা লম্ব যদি বের করতে বলে, তাহলে AB স্কোয়ার AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার, এই BC উপর চলে গেলে মাইনাস হয়। সেরকমই আমরা আবার BCর মানও বের করতে পারবো। ধরো AB ইকুয়ালস টু তাহলে কি হলো AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এভাবে আমরা ABCর মান যদি বের করতে চাই তখন আমরা এভাবে বের করতে পারবো। তাহলে এবার আমরা মূল পর্বে আসি, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে চোঙ আর কোণ বা শঙ্কু। এবার দেখো, চোঙের ক্ষেত্রে কি কি থাকে
একটি বক্রতল থাকে আর দুটি সমান্তল থাকে, যেটি বৃত্তাকার সমতল থাকে। আমরা তো কালকে শিখেছিলাম বৃত্তাকার সমতল পাই আর স্কোয়ার, বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটির ক্ষেত্রে তল সংখ্যা কটি? তল 2 + 1। 2 কেন লিখলাম? বৃত্তাকার সমতল দুটি আর বক্রতল, বৃত্তাকার সমতল দুটি, বক্রতল একটি। এর ক্ষেত্রে দেখি শঙ্কুর ক্ষেত্রে বৃত্তাকার সমতল একটি, এটি বৃত্তাকার সমতল, আর বক্রতল একটি। এবার দেখো মাত্রাগুলি আমরা জেনে নেই, যে এর ব্যাসার্ধ আর উচ্চতা h, উচ্চতাকে আমরা h দিয়ে লিখি। শঙ্কুর ক্ষেত্রে দেখো ব্যাসার্ধ আর উচ্চতা h আর l তির্যক উচ্চতা। আমি লিখে দিচ্ছি এগুলা। h উচ্চতা আর ব্যাসার্ধ। আবার দেখো এর ক্ষেত্রে উচ্চতা h, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা l, হাইট, রেডিয়াস আর তির্যক উচ্চতা। এবার দেখো, এবার ত্রিভুজের ক্ষেত্রে আমরা তির্যক উচ্চতার মানটি বের করে ফেলি শঙ্কুর ক্ষেত্রে। তাহলে দেখো এখানে উচ্চতা কি h আর ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা l। তাহলে দেখো এখানে সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে। তাহলে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, l² = h² + r²। তাহলে এবার এখানে দেখো l = √h² + r²। এটি হলো তির্যক উচ্চতা, এটিও আমাদের জানতে হবে। এবার দেখো প্রথমে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের চোঙের বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2π r/h। চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2π r/h। এবার দেখো চোঙের বক্রতল, চোঙ যেরকম ধরো আমি এই মার্কারটি, এটি লম্বা আছে আর এটি গোল আছে, তাই এটি সিলিন্ড্রিক্যাল। এটি দুটি সমতল, এদিকে একটি এদিকে একটি, আমি সিমেট্রিক্যাল ধরে নিলাম এটা। এবার দেখো এই যে বেঁকা যে তলটা আছে, গোলটা দেখতে পাচ্ছি আমি, তাহলে এটাকে আমি বক্রতল। এটা ধরো আমি যদি এখান থেকে এভাবে করি, ধরো আমি এখান থেকে এতটা করলাম, এটা এখান থেকে যদি আমি এভাবে ঘুরিয়ে দিই, তাহলে সম্পূর্ণ ঘুরলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, নির্দিষ্ট এরিয়া নেবে, এটাকে বলে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এই তলটিকে কি ধরবো? বক্রতলের ক্ষেত্রফল। আর সমতল যে বৃত্তাকার সমতল যে আছে এই দুটি, তাহলে এটি গেল সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। এবার দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর
এল, পাই আর এল। আবার দেখো চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, সমতল বলতে আমাদের বৃত্তাকার সমতল দুটি আছে আর একটি বক্রতল, সম্পূর্ণটার ক্ষেত্রফল নেব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2π আর এইচ, প্লাস বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বৃত্তাকার সমতল কটি আছে? দুটি, তাই 2, তাই 2 এখান থেকে দেখো এবার কি কমন যাচ্ছে, 2π আর যদি কমন নিয়ে নিই আমি, তাহলে কি থাকলো এইচ প্লাস আর, তাহলে এটি চোঙের সমতলের ক্ষেত্রফল। এবার দেখো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, কেন বৃত্তাকার সমতল একটি আছে। এবার দেখো শঙ্কুর যে সমগ্রতলের ক্ষেত্রফল আছে সেটি আমি এইভাবে লিখতে পারি, পাই আর এল এর বদলে আমি লিখতে পারি √h² প্লাস আর স্কোয়ার। এটিও কোনো কোনো সময় প্রয়োজন পড়বে, কেন কি আমরা এল সমান সমান জানি √h² প্লাস আর স্কোয়ার। এবার দেখো চোঙের আয়তন, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা তিনটি করে ফর্মুলা শিখে ফেলাম, এই সূত্রগুলি দিয়েই তো বেশিরভাগ অঙ্ক হয়ে যায়। এবার দেখো তোমাদের একটা কোনো সময় প্রশ্ন আসে, যেটা গোলকের ক্ষেত্রে আমি বলার কথা ভুলে গিয়েছিলাম, যে একটা বড় গোলক বা চোঙ যাই বলুক না কেন, সেটি গলিয়ে একটা যার ব্যাসার্ধ দেওয়া আছে আর, সেটি গলিয়ে কতগুলি ছোট ছোট চোঙ বা শঙ্কু যেটাই তৈরি করা যাবে। তোমরা কি করবে তখন ফর্মুলা, ধরো আমি তখন কি সেক্ষেত্রে কি, এবার বড় গোলকটা বা বড় শঙ্কু বা বড় চোঙ যেটাই করুক না কেন, তার আয়তন তো সেম থাকবে, দুটির প্রথমে যা থাকবে আর পরে যেগুলি তৈরি হবে সেগুলির আয়তন সেম থাকবে, শুধুমাত্র কতগুলি হবে সেই সংখ্যাটা লিখতে হবে। যেরকম ধরো চোঙের ক্ষেত্রে চোঙের আয়তন, ধরো এটার বড় সিলিন্ডারটা আর এটার ছোট এটার আয়তন ব্যাসার্ধ আর, তাহলে বড়টির আয়তন কত হলো পাই আর স্কোয়ার এইচ, আর ছোটগুলির আয়তন কত পাই আর স্কোয়ার এইচ, ছোটটির আমি স্মল আর ধরলাম। এবার দেখো কতগুলি তৈরি হলো, আমি এখানে কি করব এনটি গুণ করে দেবো, মনে করলাম যে আমি এনটি বা এক্সটি, এনটি লিখলাম আমি, এনটি গোলক তৈরি হবে। তাহলে দেখো এন এর মান কি হবে, n = পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ। তখন এরকম সূত্র দিয়ে আমাদের অঙ্কটি করতে হবে। এবার দেখো যদি ফাঁপা গোলক দেয়, আমাদের ফাঁপা গোলক যদি দেয়, গোলক বা চোঙ যেটাই দেখ না, গোলকেরটা আমরা শিখেছিলাম, ফাঁপা চোঙ যদি দেয়, সেটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, লোহা বা তামা,
যেটা দিয়ে তৈরি হোক না কেন সেটার যদি আয়তন বের করতে বলে, তার পরিমাণ যদি বের করে, তখন আমাদের সূত্রটা কি হবে? আমি এখানে একটি ফাঁপা চোঙ তৈরি করছি। তাহলে দেখো, এটা একটি ফাঁপা চোঙ তৈরি করলাম। এটা আমি হাতে করলাম ওই জন্য এরকম হলো। তো তোমরা সিমেট্রিক্যাল ধরে নেবে। ধরো এটির ব্যাসার্ধ R1, আর এই বাইরেরটা পর্যন্ত যে আসে তার ব্যাসার্ধ R2। তাহলে ভিতরের ব্যাসার্ধ R1, বাইরের ব্যাসার্ধ R2। ভিতরের গোলকটির আয়তন এখানে আমি ধরে নিলাম R2 গ্রেটার দেন R1 ধরে নিলাম, মানে বাইরেরটা আমরা R2 ধরেছি। তাহলে ভিতরের গোলকের আয়তন পাই R1 স্কোয়ার H, বাইরের গোলকের আয়তন পাই R2 স্কোয়ার H। উচ্চতা তো সেম দুটি, এটি H, উচ্চতা সমানই থাকবে। তাহলে দেখো এখানে, তাহলে যে পথ তৈরি বা মেটেরিয়াল যে তৈরি তার পরিমাণ, ধাতব পদার্থ এর পরিমাণ। তাহলে এখানে দেখো, বাইরের গোলকটির আয়তন পাই R1 স্কোয়ার H মাইনাস ভিতরেরটির আয়তন পাই R2 স্কোয়ার, বাইরেটির আয়তন পাই R2 স্কোয়ার H মাইনাস ভিতরটির আয়তন পাই R1 স্কোয়ার H। তাহলে কি দাঁড়ালো এখানে? পাই H কমন নিলাম, তাহলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, এটি হলো যে পথ দিয়ে তৈরি তার পরিমাণ। তাহলে এখানে আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি, পাই H যদি কমন নেই তাহলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, এটি সেই পথের পরিমাণ। এগুলি তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে, দুটি লিখে আমি যেভাবে করলাম সেভাবে তোমরা মনে মনে প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু যখন শিখে যাবে তখন দেখবে আর কোনো অসুবিধা নেই। এভাবে ধীরে ধীরে বাড়িতে সমস্ত ফর্মুলাগুলি প্র্যাকটিস করা। একবার প্র্যাকটিস করার পর ছেড়ে দিলে হবে না, আবার মাঝে মাঝে আবার রিপিট করতে হবে, নাহলে আবার ভুলে যাবে। ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবে। ধন্যবাদ।